কলকাতা শহরের পুরনো গলিগুলোর মোড়ে মোড়ে লুকিয়ে থাকে কত শত গল্প। কিছু গল্প হাসির, কিছু আবেগের, আর কিছু এক অদ্ভুত রহস্যের। এখানে রয়েছে ভাঙা রোয়াক, শ্যাওলা ধরা দেওয়াল, আর বিকেলের আলো ছায়ার খেলা। এই গলিরই কোনো ঘরে চলে ভাঙা স্বপ্নের জোড়াতালি, কোনো ছাদে জমে থাকে না বলা ভালোবাসার গল্প, আর কোনো এক অন্ধকার কোণে নিঃশব্দে বাসা বাঁধে এক গভীর রহস্য। এখানে শুধু মানুষ বাস করে না, এখানে বাস করে মধ্যবিত্তের জেদ, মান অভিমান, আর এক অদ্ভুত মায়া। কিন্তু যখনই এই মায়ার চাদর ছিঁড়ে কোনো অনাকাঙ্ক্ষিত সত্য সামনে আসে, তখনই বদলে যায় এই গলির চেনা সমীকরণ। তেমনই এক চেনা অথচ অচেনা গলির গল্প নিয়ে তৈরি এই সিরিজ ফেলুমিত্তির লেন। প্রথম দেখায় একে সাধারণ মধ্যবিত্ত পাড়ার গল্প মনে হলেও এর প্রতিটি পরতে লুকিয়ে আছে এমন কিছু টুইস্ট আর চরিত্রের টানাপোড়েন যা আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত স্ক্রিনে ধরে রাখে। এটা শুধু একটা থ্রিলার বা রহস্যের গল্প নয়, ফেলুমিত্তির লেন আসলে আমাদের চেনা সমাজ আর সম্পর্কের এক অদ্ভুত আয়না। সিরিজের প্রত্যেকটি চরিত্র যেন আমাদের খুবই কাছের, আবার তাদেরই পিছনের অন্ধকার দিকগুলো আমাদের চমকে দেয়। আজ আমরা ফেলুমিত্তির লেনের অলিগলি ঘেঁটে বের করব আসল সত্যিটা, বের করব ভিতরের সেই জটিল গল্প, চরিত্রগুলোর মনস্তত্ত্ব এবং শেষমেশ কি ঘটেছিল তার একটা নিখুঁত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো চলুন একসাথে পা বাড়ানো যাক ফেলুমিত্তির লেনে। শুরুতেই আমরা দেখি আমাদের গল্পের হিরোকে। না, শুধু গল্প কেন, এই পাড়ার হিরো ফেলুমিত্তির। তা সেই ফেলুমিত্তির বাক্স প্যাটরা গুছিয়ে কোথাও চলে যাচ্ছে, গাড়িও চলে এসেছে। বাবা, ঠাম্মি আর বউকে সাবধানে থাকতে বলে বেরোতেই যাবে, অমনি পাড়ার একজন হন্তদন্ত হয়ে দৌড়ে এসে কিছু একটা খবর দিল, যেটা শোনা মাত্রই ফেলুমিত্তির দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ওরা যেখানে থাকে সেই জায়গাটার নাম প্রফুল্লচন্দ্র স্ট্রিট। আপনারা হয়তো ভাবছেন যে ফেলু হঠাৎ কেনই বা এরকম ভাবে ছুটছে, আর এই লেনের নাম ফেলুমিত্তির লেনই বা হলো কেন। এই সব কিছু জানতে হলে আমাদের যেতে হবে গল্পের এক্কেবারে শুরুতে। পরের সিনেই আমরা দেখি আমাদের জুনিয়র ফেলুকে। যদিও শুরুতে তার নাম ছিল প্রফুল্ল মিত্র, তার বাবার নাম পান্নালাল মিত্র। পান্নালাল বাবুর দিনরাত শুধু একটাই চিন্তা, ছেলেটার ভবিষ্যৎ। এ এক অদ্ভুত পাড়া, বাবা মায়েরা যতই ডিকশনারি ঘেটে বা জ্যোতিষীদের নির্দেশ মেনে ছেলে মেয়েদের নামকরণ করুন না কেন, সকলেরই পাড়াতুতো একটা নাম তৈরি হয়ে যায়, যে নাম সারা জীবন ডাক টিকিটের মতো গায়ে সেটে থাকে। এই যেমন নাকটা একটু ছোট হওয়ার জন্য সোনালীকে কেউ সোনালী বলে ডাকে না, ডাকে চাপা বলে। শোনা যায় প্রথম যৌবনে একবার নাকি পান্নালালের মিস শেফালির নাটক দেখার স্বাদ হয়েছিল। শেফালি ছিল তখনকার বোল ডান্সার। দেওয়ালে দেওয়ালে শেফালির পোস্টার টাঙানো থাকতো। সেই পোস্টারের সাথে পান্নালালকে কথা বলতে দেখে সেই থেকে ওর নাম হয়ে গেল পানু। কিন্তু প্রফুল্ল কিভাবে ফেলু হলো সেটা এবার জেনে নি চলুন। পাড়ার সবাই যখন পান্নালাল বাবুকে পানু বলে ডাকতে বা রাগাতে শুরু করলো, সেই রাগে পান্নালাল বাবু ওর মাকে এসে বলল, আমি এই বাড়ি বেচে অন্য কোথাও চলে যাব, এখানে শুধু নাম বদল ছাড়া আর কিচ্ছু হবে না। ব্যাস, শোনা মাত্রই ওর মা মরা কান্না জুড়ে দিলেন। বললেন, হ্যাঁ রে, তোর দাদু ঠাকুমার এই ভিটে ছেড়ে যেতে কষ্ট হবে না? যদিও ওনার এই কান্না সবই নাটক। পাশে বসে প্রফুল্ল ওর ঠাম্মির নাটক দেখে মুচকি হাসছিল। কিন্তু বেচারা পান্নালাল বাবু কি করবে, বাড়িটা তো ওর নামে নয়। ও বলল, তোমাদের জ্বালায় আমি কোনোদিন মরেই না যাই। পরদিন সকাল থেকেই পান্নালাল বাবু প্রচন্ড টেনশনে আছে, কারণ আজ তার ছেলের রেজাল্ট বেরোনোর দিন। টেনশনের চোটে ওর প্রাণ বেরিয়ে যাবার জোগাড়। পান্নালাল বাবুর মা বললেন, অত চিন্তা করিস না, প্রফুল্ল এবার নিশ্চয়ই বেরিয়ে যাবে। শেষমেশ প্রফুল্ল এলো রেজাল্ট নিয়ে। পান্নালাল বাবু দেখলেন প্রতিবারের মতো এবারেও প্রফুল্ল ফেল করেছে। পাড়ার ছেলে ছোকরারা বাড়ির দরজায় উকিঝুঁকি মারছিল যে এবার আবার প্রফুল্ল ওর বাবার কাছে মার খাবে। পানুবাবু বলল, একই ক্লাসে 3 বার ফেল কে করে রে, তোর মাথায় কি আছে গোবর? প্রফুল্ল বলল, বাবা, আমার দ্বারা পড়াশুনো হবে না, কিছুই আমার মাথায় ঢোকে না। ঠাম্মি বলল, ওকে বকছিস কেন, ও তো চেষ্টা করছে নাকি? পানুবাবু বলল, পাড়ার লোকেরা কত কথা বলছে বলো তো ওকে নিয়ে, সেগুলো না হয় আমি শুনে নেব, কিন্তু কাল থেকে এই বারবার ফেল করার জন্য যদি ওকে কেউ ফেলু বলে ডাকে, ওর পিছনে লাগে, তখন ভালো লাগবে? ব্যাস, আর কি। দরজায় কান পাতা লোকেরা শুনে নিল এই নাম।
যে প্রফুল্লকে ওর বাবা ফেলু বলেছে। সেই থেকেই প্রফুল্লের নাম পাড়ায় রটে গেল ফেলু, ফেলু মিত্তির। রাস্তায়, গঙ্গার ঘাটে সবাই ওকে ফেলু বলে ডাকতে শুরু করলো। প্রফুল্লর ভালো লাগে না, কষ্ট হয়, তাই মনের দুঃখে ও গঙ্গার ধারে বসেছিল। সেখানে এলো একটি মেয়ে, এসে ওকে একটা লাল আইসক্রিম দিয়ে বলল, তোমার কি হয়েছে, তুমি অমন করছো কেন? প্রফুল্ল বলল, আমাকে সবাই ফেলু বলে রাগায়, কেউ খেলতে নেয় না, কেউ আমার সাথে কথা বলে না। মেয়েটা বলল, আরে বোকা, তুমি যখন জানো তোমাকে সবাই রাগাচ্ছে, তাহলে তুমি রাগছো কেন? আমারও তো আসল নাম সোনালি, আমাকে তো সবাই চাপা বলে ডাকে, তাতে কি আমি রাগ করি? আচ্ছা বলো তো ফেলু কার নাম? প্রফুল্ল বলল, জানি না। চাপা বলল, টিভিতে সোনার কেল্লা দেখোনি? একজন ফেলুদা আছে, খুব সাহসী, সব সমস্যার সমাধান করে দেয়। বড় ফেলুদা ফেলু মিত্তির, আর তুমি ছোট ফেলু মিত্তির। প্রফুল্লর খুব ভালো লাগলো এটা জেনে যে টিভিতে তারপর বইয়ে ফেলুর নামটা আছে। ওদের দুজনের মধ্যে খুবই ভাব হয়ে গেল। চাপা চলে যাবার সময় প্রফুল্ল বলল, কালকে স্কুল থেকে কখন ফিরবে? চাপা বলল, কাল থেকে আমি আর আসবো না এই স্কুলে, মা আমাকে কারখানার পাশের স্কুলে ভর্তি করেছে, একদিন এসো আমাদের বাড়িতে। প্রফুল্ল বলল, আমি তো ছোট, তাই বাবা আসতে দেবে না। চাপা বলল, ঠিক আছে, বড় হলে এসো একদিন। বাড়ি ফেরার পথে ফেলু দেখলো ওর বন্ধু অরিন্দম সমানে পড়ে চলেছে। জানলা দিয়ে ডেকে ফেলু বলল, এই চল না একটু খেলবি। অরিন্দম বলল, স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দিয়েছে। ফেলু বলল, আমার সাথে খেললে লাল আইসক্রিম খাওয়াবো। সেই আইসক্রিমের লোভেই হাতে ব্যাট নিয়ে ওরা খেলতে বেরোনোর সময় অরিন্দমের মার কাছে ধরা পড়ে গেল। ওর মা বলল, হ্যাঁ রে, কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? অরিন্দম বলল, খেলতে যাচ্ছি মা, আমার সব হোমওয়ার্ক হয়ে গিয়েছে। ওর মা বলল, চল বাড়ি চল, আমি পড়া ধরবো। অরিন্দমের মা ফেলুকে বলল, তুমি খেলে খেলে কাটাও, আর বছরের পর বছর ফেল করো, ওকে ভোলাচ্ছ কেন? অরিন্দমের মা অরিন্দমকে টেনে নিয়ে বাড়ি চলে গেল। ফেলু কাঁদতে কাঁদতে এসে ওর ঠাম্মিকে জড়িয়ে ধরে বলল, কেউ আমার সাথে মিশতে চায় না, স্কুলের বন্ধুরাও আমার সাথে বসতে চায় না, স্যারেরাও আমাকে ফেলু বলে ডাকতে শুরু করেছেন। ঠাম্মি বললেন, কারোর কথায় কান দিতে নেই, তুই কিচ্ছু বলবি না, দেখবি সবাই একদিন চুপ করে যাবে। আসলে ভগবান তো সবাইকে আর সমানভাবে বানায় না, কাউকে বানাতে একটু সময় নেয়, যাকে বলে স্পেশাল। আজ যাদের জন্য তুই মন খারাপ করছিস, একদিন তোর জন্য তাদের মন খারাপ হবে। এর 15 বছর পর আমরা দেখি ফেলু এখন আদ্যপ্রান্ত যুবক, কিন্তু পাশও আজও করতে পারেনি। তাই ওর বাবা বলল, থাক, অনেক হয়েছে, তোমার আর পড়াশোনা করার দরকার নেই, এবার আমাকে রক্ষা করো। বারোয়ারি তলায় সেলাই সমিতির ম্যানেজার আমার বন্ধু, ওর সাথে কথা বলা আছে, গেলে একটা কাজে ঢুকিয়ে নেবে। ফেলু ভাবলো, যাক বাঁচা গেল, আমাকে আর পরীক্ষা দিতে হবে না। ফেলু উঠোনের খাটটাতে একাই বসেছিল, তখনই একটা বল ওর কাছে গড়িয়ে এলো। ফেলু দেখলো একটা বাচ্চা ছেলে জানলা দিয়ে উকি মারছে, মানে বলটা ওরই। পরের সিনে আমরা দেখি একটা বাড়িতে আগুন লেগে গেছে, বাইরে পাড়ার লোকেরা জড়ো হয়েছে। বাড়িতে রয়েছে সেই জানলায় উকি মারা বাচ্চাটা। ওর মা বাজারে গিয়েছিল, ফিরে এসে এই কাণ্ড দেখে কান্নায় ভেঙে পড়েছে, বুঝতে পারছে না যে কি করবে। সবাই শুধু চিৎকারই করছে, ভিতরে আর কেউ ঢুকতে পারছে না। ভিতরের ছেলেটা ভয়ে অজ্ঞান হয়ে গেছে। তখন সেখানে ফেলু এসে দৌড়ে সোজা বাড়ির ভিতরে ঢুকে চাদর মুড়ি দিয়ে সেই বাচ্চাটাকে বার করে আনলো। ছেলেটির মা হাত জোড় করে ফেলুর কাছে ক্ষমা চাইলো। ফেলু বলল, ক্ষমা চাইবেন না কাকিমা, আপনি আমার মার মতো, মারা তো বকতেই পারে। আসলে হয়েছিল কি, ওই যে বলটা ভিতরে আসায় ফেলু ওই বাচ্চা ছেলেটার সাথে খেলতে শুরু করে দেয়, কিন্তু তখনই ওর মা এসে বাচ্চাটার কান মলে বলল, ফেলুর সঙ্গে খেলছিস তুই? তুমি তো ফেল করে করে ফেলু হয়েছো, এখন আমার ছেলেটাকেও তুমি তোমার মতো বানাতে চাইছো? ছেলেটাকে মারধর করলে ফেলু ওকে ছাড়াতে যায়, বলে, কাকিমা আমার দোষ, ওকে মারছো কেন? তখন মহিলা ফেলুকেই একটা থাপ্পড় মারে, আর নিজের ছেলেকে নিয়ে গিয়ে ঘরে বন্দি করে রেখে বাজারে চলে যায়। ফিরে এসে দেখে এই কাণ্ড। আজ সেই ফেলুই ওর ছেলের জীবন বাঁচালো। ফেলুর এই সাহসিকতায় পাড়ার লোকেরা সবাই ফেলুকে বাহবা দেয়। তারপর থেকেই ফেলু পাড়ার সবচেয়ে ভালো ছেলেটা হয়ে গেল। এর বাজার করা, ওর দোকান এনে দেওয়া, কারোর পেনশন তুলে দেওয়া, কারো বাচ্চাকে স্কুলে পৌঁছে দেওয়া, ইলেকট্রিক বিল দেওয়া, সব কাজেই একটাই উপায়, ফেলু মিত্তির। আর ফেলুও কারোর মুখের উপর না করতে পারে না। তাছাড়া ফেলু এই পাড়ার কাকু জেঠুদের খুব ভালোবাসে। ওদিকে ওর বাবা এসব দেখে রেগে আগুন, কারণ বাড়ির কাজ ফেলু একটাও করে না। কিন্তু ফেলু সময় পেলেই ওর ঠাম্মির কাছে সেলাই শিখে।
ওর ঠাম্মি দারুণ সব ডিজাইনের ব্লাউজ বানায়। সেই সব ঠাম্মির কাছে শিখে নাই ফেলু। ফেলু এতটাই অভিজ্ঞ হয়ে যায় যে ও মেয়েদের দেখেই ব্লাউজের সাইজ বলে দিতে পারে, হাত দিয়ে ছুঁয়ে মাপ নেবার দরকার পড়ে না। এবার ওর বাবা সেলাই সমিতিতে ফেলুর কাজের জন্য ওকে নিয়ে যায়। সেই সময় একজন বৌদির ব্লাউজ ফিটিং না হওয়ায় খুব চিল্লামিল্লি করছিল। এই ব্লাউজটা বানিয়েছে চাপা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এ সেই ছোটবেলার চাপা। ফেলু বৌদিকে বলল, আপনি একটু ঘুরুন তো। তারপর সবটা দেখে নিয়ে বলল, আপনার ব্লাউজ এখনই ফিটিং হয়ে যাবে, আমাকে 10টা মিনিট সময় দিন। ব্যাস 10 মিনিটের মধ্যেই বৌদির একদম মনের মতো ব্লাউজ বানিয়ে দিল ফেলু মিত্তির। ফলে পানুর ম্যানেজার বন্ধু ওই বৌদিটির হাত থেকে রক্ষা পেল আর ফেলুকে 6,000 টাকার মাইনে দিয়ে এখানেই সেলাই করতে বলল। কিন্তু পান্নালাল বাবুর পছন্দ হয় না, ও তো অন্য কাজের জন্য এনেছিল, তাই বলে ওর ছেলে এই মেয়েগুলোর সাথে সেলাই করবে? ওর বন্ধু বলল, কোনো কাজই ছোট নয়, তুই শুনিসনি কত ভালো ভালো ছেলেরা ডিজাইনার হয়েছে? যাও বাবা ফেলু, কাজে লেগে পড়ো। এবার চাপা এলো ফেলুর টেবিলের কাছে। ফেলু বলল, কারখানা পাড়ায় বাড়ি, বড় স্কুলে ভর্তি হয়েছিলে, ভালো নাম সোনালি, তাই তো? চাপা বলল, সবই তো মনে আছে দেখছি, তাহলে বড় হয়ে আমাদের বাড়ি যাওনি কেন? ফেলু বলল, তোমাদের পাড়ায় যাওয়া হয়েছে, তোমাদের বাড়ি আর যাওয়া হয়ে ওঠেনি। এবার চাপা তাকে বাঁচানোর জন্য ফেলুকে আবার লাল আইসক্রিম খাওয়ালো। ওদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু চাপা মনে মনে ফেলুকে ভীষণ ভালোবাসে। আর এদিকে বোকা ফেলু সেসব কিছুই বুঝতে পারে না। চাপা খুবই ডান পিটে, সাহসী, বুদ্ধিমতী মহিলা। এদিকে সেই বৌদির নজর পড়েছে ফেলুর ওপর। ও প্রতিদিন ব্লাউজের মাপ দিতে আসার অছিলায় ফেলুর গায়ে হাত রাখে। ফেলু বলল, কতবার মাপ নেব বৌদি? তোমার মাপ আমার মনে আছে। বৌদি ওর হাতটা টেনে ধরে বলল, তোমার এই হাতে না জাদু আছে, একবার ফিতেটা ধরে মাপ নিয়ে দেখোই না, কি যে দূর থেকে মাপ নাও বুঝতে পারি না। এদিকে ফেলু বৌদির এই টানাটুনিতে ভয়ে ঘামতে শুরু করেছে, তবুও বৌদি নাছোড় বান্ধা। চাপা সেলাই করতে করতে সবটাই দেখছিল। শেষমেশ চাপা এসে ওদের মাঝখানে দাঁড়িয়ে ফেলুকে বাঁচিয়ে নেয়। তারপর রাস্তায় দাঁড়িয়ে সেই বৌদিকে ভয় দেখিয়ে বলে, এরপর তোমাকে যদি ফেলুর কাছে যেতে দেখি তাহলে তোমার এত সুন্দর সব দাঁতগুলো ভেঙে ফেলে দেব। তারপর বিকেলে এসে পাড়ার চায়ের দোকানে একটু পেপার পড়তে বসলো ফেলু। এখন সেই পাড়ায় নিজের পৈতৃক বাড়িতে বহু বছর ধরে থাকে একজন মুসলিম, মিহির চাচা। বিয়ে থা করেনি, একাই থাকে, কিন্তু লোকাল এমএলএর এই বাড়িটার উপর নজর পড়েছে, তাই ও লোক পাঠিয়েছে চাচাকে ভয় দেখাতে। লোকগুলো চায়ের দোকানে এসে হিন্দু মুসলিম শুরু করে দিয়েছে যে এই হিন্দু পাড়ায় নাকি মুসলিমদের থাকা চলবে না। পাড়ার আরো বয়স্ক ভদ্রলোকরা বলল, তোদের কি রে, আমরা তো এত বছর ধরে আছি, ওই আমাদের তো কোনো অসুবিধা হয়নি। কিন্তু কে শোনে কার কথা? ছেলেগুলো সমানে ভয় দেখাচ্ছে যে বাড়ি ছেড়ে দিন, নইলে বিপদ হবে। চাচাকে ফেলু ওর বাইকে করে বাড়ি পৌঁছে দিল। মিহির চাচা ওকে কিছু টাকা হাতে দিয়ে বলল, তেল ভরে নিবি। ফেলু না করলে চাচা বলল, তোর গাড়িটা কি জলে চলে নাকি? ফেলু বলল, কিন্তু তুমি থানায় যাচ্ছ না কেন? চাচা বলল, ধুর, থানায় গিয়ে কি হবে, এত বছর তো সব দেখলাম, এরা আর কি ভয় দেখাবে বলতো। একদিন চাপাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে ফেলু বলল, বাকি রাস্তাটা তুমি একটু হেঁটেই চলে যাও, আমার এখন অনেক কাজ, পুরো পাড়ার দোকান বাজার সব করে নিয়ে যেতে হবে। চাপা মনে মনে গাধা কোথাকার বলে চলে গেল। বাড়িতে এসে ফেলু বলল, খুব ঠকে গেছি, আমাকে কেউ একটু চা দেবে? ওর বাবা ফেলুর কাছে এসে হাত পেতে বলল, বড় হয়েছো, রোজগার করছো, সংসারের টাকা এবার দেবে তো নাকি? দায়িত্ব নিতে শেখো, এবার তো বউ ছেলেপুলের দায়িত্ব নিতে হবে। ফেলু টাকাটা বের করে ওর বাবার হাতে দিয়ে দিল। ওর বাবা বলল, কিন্তু বাকি টাকা কই? ফেলু বলল, ধার দিয়েছি। আসলে একটা ফ্ল্যাটের বৌদিকে দোকান দিতে গিয়ে বাড়ির দরজার বাইরে থেকে ফেলু ওদের স্বামী স্ত্রীর ঝগড়া শুনে ফেলেছিল। বৌদির বর ওকে ছেড়ে চলে গেছে, টাকা পয়সাও পাঠায় না। ছেলেটার লেখাপড়া, সংসার খরচ কিভাবে চালাবে এই নিয়ে মহিলা ওর বরের সাথে ফোনে ঝগড়া করছিল। ব্যাস, ফেলু শুনে গলে গিয়ে ওর পেমেন্টের টাকার অর্ধেকটা মহিলার হাতে দিয়ে দিল। আসলে ফেলুর মনটা খুবই নরম, কারোর দুঃখ কষ্ট ও সহ্য করতে পারে না। কিন্তু তা দেখে ওর বাবা ক্ষেপে গেল, বলল, আমি জানতাম ও ওর মাইনের টাকাটা বাড়িতে আনতে পারবে না। তোর সব বন্ধুরা বাইরে গিয়ে সেটেল হয়ে যাচ্ছে আর তুই পাড়া শুদ্ধ লোককে উদ্ধার করে বেড়াচ্ছিস। কিন্তু পাড়ার লোকেদের টুকটাক কাজ করে দেওয়ায় সবাই ফেলুকে খুবই ভালোবাসে। তাদের নিজেদের ছেলেরা তো তাদের সবাইকে ছেড়ে দিয়ে বাইরে সেটেল, মা বাবারা এখানে একাই থাকে, তাই ওরা ফেলুকে নিজের ছেলের মতোই ভালোবাসে। এদিকে ফেলুর বাবা
ভাবলো এবার ফেলুর পায়ে বেড়ি দিতে হবে, মানে ওর বিয়ে দিতে হবে, নইলে ও ঘরমুখো হবে না। তাই পানুবাবু খগেন ঘটককে ফোন করে বলল ফেলুর জন্য একটা ভালো মেয়ে দেখতে। তারপর ফেলুর সেলাই সমিতিতে যায়। পানুবাবুর বন্ধু বলল, তোর ছেলেটাকে একটু বোঝা, এরকম সহজ সরল ভালো মানুষকে বোকা বানিয়ে সুবিধা নিতে অনেকেই চায়, দিনকাল তো আর ভালো নয়। পানুবাবু বলল, সেজন্যই তো তোর কাছে আসা, আজ ফেলুকে দেখতে বাড়িতে লোক আসবে, ওকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিবি তো, ওর বিয়ে না দিলে হবে না। চাপা আড়াল থেকে ওদের সব কথা শুন। এদিকে ঘটক মেয়ের মা বাবাকে নিয়ে ফেলুদের বাড়িতে এসে হাজির। ফেলু এসে তো কিছুই বুঝতে পারে না। মেয়ের বাবা মার ফেলুকে বেশ পছন্দ হয়েছে। তারপর ফেলুর নাম ডাক তো ওরা পাড়াতে শুনেইছে, ওরা বিয়ে দিতে রাজি। ওরা চলে গেলে ফেলু বলল, আমি বিয়ে করব না। তখন ওর বাবা মরে যাব, আত্মহত্যা করব বলে ভয় দেখালে ফেলু রাজি হয়। অন্যদিকে সেই ছোট্ট ফেলুর বন্ধু অরিন্দম এখন বিয়ে করেছে। ওর বউ বড়লোক বাড়ির মেয়ে। অরিন্দমের শ্বশুর ব্যবসার জন্য ওকে টাকা দিচ্ছে, কারণ ওর বাবা মার ওকে লেখাপড়া শেখাতেই তো প্রায় সব টাকা শেষ। তাই অরিন্দম ওর বাবা মাকে ছেড়ে বউয়ের সাথে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে। ওর বিদেশে যাবারও কথাও চলছে। অরিন্দমের বাবা মার তো শুধুমাত্র পায়ে ধরাটাই বাকি। ওরা কাঁদতে কাঁদতে বলল, আমাদের ছেড়ে যাস না বাবা, এই বুড়ো বয়সে আমরা একা কিভাবে থাকবো। সেই সময় ফেলু কোনো কাজের জন্য সেখানে আসে। ও অরিন্দমকে বলে, যারা তোকে মানুষ করে আজ এই জায়গায় পৌঁছালো তাদেরই ছেড়ে তুই চলে যাবি। কিন্তু অরিন্দম উল্টে বলল, তুই তো নিজে কিছুই করতে পারলি না, তাই আমাদের ব্যাপারে নাক গলাতে আসিস না। এই বলে ফেলুকে ধরে বাড়ির বাইরে বের করে দিল। এসব শুনে ফেলুর বাবা আরো রেগে গেছে। ও ফেলুকে নিয়ে কি করবে বুঝতে পারছে না। ছেলেটার মান অপমান বোধটাও নেই। বলল, অরিন্দম যে তোকে এত কথা শোনালো, তুই কিছুই বললি না। তখনই সেই সম্বন্ধ করা মেয়েটার বাবা ফোন করে বলল, ওর মেয়ের সাথে ফেলুর বিয়ে দেবে না, বলেই ফোনটা কেটে দিল। কোনো কারণ জানালো না। ফেলুর তো শুনে বেশ মজা। রাস্তায় ফেলু চাপাকে দেখে বলল, তুমি অরিন্দমকে কি বলেছ? আসলে ফেলুকে অপমান করার জন্য চাপা ওকে শাসিয়ে এসছে। চাপা বলল, বেশ করেছি, তোমার লজ্জা শরম না থাকতে পারে, আমার তো আছে। ফেলু বলল, কিন্তু তোমার সমস্যা হচ্ছে কেন সেটাই তো বুঝতে পারছি না। চাপা বলল, সেটা তুমি বুঝবে না, বিয়ে করছো করো, সংসার করো, সুখে থাকো। চাপা চলে গেল। ফেলুর অন্তরাত্মা ওকে বলল, ওরে বোকা, ও তোকে ভালোবাসে, যা ওকে প্রপোজ করে দে। আজ যেচে ফেলু চাপার টিফিন থেকে টিফিন নিয়ে খেলো। অনেক কথা বলল, কিন্তু চাপা একটা কথাও বলল না। ঠিক সেই মুহূর্তে পাড়ার একজন বৌদি দৌড়ে এসে বলল, ফেলু, তোমার দাদার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে পুলিশে ধরে নিয়ে গেছে, তুমি একবার যাবে থানায়। বাস তৎক্ষণাৎ ফেলু দৌড়ে বৌদির সাথে থানায় চলে গেল। সেলাই সমিতির ম্যানেজার পানুবাবুকে ফোন করে বলল, ফেলু কখন আসে কখন যায় আমি কিছুই দেখি না, কারণ আমি জানি ও খুব ভালো ছেলে, ও কাজটাও মন দিয়ে করে। কিন্তু তুই জানিস আজ ও কি করেছে? আজ ও সমিতির কালেকশনের টাকা থানায় জমা দিয়ে এসেছে কাউকে ছাড়ানোর জন্য। তুই টাকাটা তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা কর ভাই, আমাকে তো জবাবদিহি করতে হয় নাকি। ফেলুর বাবা রেগে ওর মাকে বলল, আজ কানা খোড়া যাকে পাবো তাকে আমি ওর সাথে বিয়ে দিয়ে দেব। আবার ঘটককে ফোন করে মেয়ের বাবা মার সাথে কথাবার্তা বলতে বলল পান্নালাল বাবু। ওদিকে আবার সে বৃদ্ধ চাচার বাড়িতে শাসাতে এসেছে এমএলএর ছেলেগুলো। বলে গেল, বাড়ি না ছাড়লে বাড়িতে বোমা পড়বে। চাচা বলল, তোমরা যা করার করো, আমি বাড়ি ছাড়বো না। এবার ফেলু এসে ওর বাবাকে বলল, আমার এই চাকরিটা করতে আর ভালো লাগছে না, সেলাই করা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এতগুলো মেয়ে বৌদিদের মাপ নেওয়াটা খুবই অস্বস্তিকর। তারপর একটা বৌদি নাছোড়বান্দার মতো আমার পিছনে পড়ে আছে, সবসময় আমার গায়ে ঢলে পড়ে, ওর উদ্দেশ্য আমার সুবিধার লাগে না। ভাগ্যিস চাপা ছিল তাই বাঁচিয়ে নিল। এবার যে মেয়ের বাবার সাথে কথাবার্তা বলেছিল তার বাবাও বিয়েতে না করে দিল, কিন্তু কারণটা কেউ জানাচ্ছে না। পানুবাবুর চিন্তা দিন দিন বেড়েই চলেছে। ওদিকে বারবার এমএলএর লোকেরা মিহির চাচাকে ভয় দেখানোর জন্য ফেলু চাচাকে নিয়ে থানায় গিয়েছিল এফআইআর করতে। সেটা না করে অফিসার তাদের এমএলএর বাড়িতে নিয়ে এসেছে। আসলে এই অফিসার এমএলএর চামচা। এমএলএ নাটক করে বলল, ঠিক আছে আমি দেখে নিচ্ছি, কিন্তু আবার পরক্ষণেই ওর লোকেরা গঙ্গাপাড়ে ফেলু আর চাপাকে ভয় দেখিয়ে গেল। আবারও ফেলু ওর বাবা, চাপা আর মিহির দাদুকে নিয়ে এমএলএর বাড়িতে গিয়ে হাজির। বলল, দিন দুপুরে আপনার ছেলেরা আমাদের থ্রেট দিয়ে যাচ্ছে। এবার এমএলএ বাড়ি ছেড়ে দেবার জন্য নিজেও ঘুরিয়ে ফিরিয়ে মিষ্টি মুখে হাসতে হাসতে ওদের ভয় দেখালো। ইনডাইরেক্ট ওদের মেরে ফেলার কথাও বলল। পান্নালাল বাবুর তো ভয়ে বুক ধড়পড় করছে। এদের সাথে কি পারা যায়?
তারপর পুলিশ যখন এমএলএর চামচা, এবার ঘটক এসে পান্নালাল বাবুকে চাপার বাড়ির খবর দেয়। বলে ভারী লক্ষ্মী মেয়ে, একবার চলুন ওর মায়ের সাথে কথা বলে আসি। তারপর ওরা গেল চাপার মায়ের কাছে। ওর মা বলল, আমার কোনো অসুবিধা নেই, ফেলুর মতো ছেলে হয় না। কিন্তু চাপা কি রাজি হবে? এদিকে চাপা দরজায় দাঁড়িয়ে সবটাই শুনছিল। দৌড়ে এসে বলল, রাজি রাজি, আমি রাজি। পানুবাবু বলল, তাও একবার ফেলুর সাথে তো কথা বলতে হবে। চাপা বলল, ও নিয়ে তুমি চিন্তা করো না বাবা, ওকে রাজি করানোর দায়িত্বটা আমার। পানুবাবুর বুকের ভারটা অনেকটাই কমলো। যাক, ফেলুকে শায়েস্তা করবার জন্য উপযুক্ত মেয়ে ও পেয়েছে। এবার আমরা দেখি যে এই চাপাই ফেলুর নামে নানান ভুলভাল কথা বলে ওর বিয়েগুলো ভেঙেছিল, আর ঘটককেও বেঁধে ভয় দেখিয়ে বলেছিল এবার আর অন্য কোনো মেয়ে নয়, আমার নাম বলবে আর আমার বাড়িতে ফেলুর বাবাকে নিয়ে যাবে, নইলে ভালো হবে না। তাই ঘটক পানুবাবুকে চাপাদের কথা বলেছিল। এদিকে ফেলু প্রথমে চাপার কথা শুনে বলল ও চাপাকে বিয়ে করতে রাজি নয়। চাপা এসে বলল, কেন, কি খারাপ আছে আমার মধ্যে? আমি তোমার জন্য লোকের সাথে লড়াই করলাম, তোমার বিয়ে ভাঙলাম, ঘটককে পেটালাম, তোমার মুখে না শুনবার জন্য? তখন ফেলু তো আকাশ থেকে পড়েছে। আমতা আমতা করবার পর ও হাসতে হাসতে রাজি হয়ে যায়। ব্যাস ধুমধাম করে ওদের বিয়ে দিয়ে দেওয়া হলো। পানুবাবুর মনের মতো ওর ছেলের বউ হয়েছে। চাপা ওর শ্বশুর ঠাম্মির খুব যত্ন নেয়। এরপর একদিন মিহির চাচার বাড়িতে রাত্রে বোমা পড়লো। এবার সরাসরি এমএলএ আর পুলিশ মিহির চাচাকে ভয় দেখালো। একজন মুসলিমদের গুন্ডা এসে বলল, চাচা কি হয়েছে আমাকে বলো, আমি ব্যবস্থা করছি এই হিন্দুগুলোর। চাচা বলল, আমি কি তোমায় ডেকেছি? যা করবার আমার পাড়ার হিন্দুরাই করবে, ওরাই আমার ভাই বোন ছেলে মেয়ে, তুমি এসে ধর্মের ঝামেলাটা লাগাও না। এছাড়াও মিহির চাচা ভয় না পেয়ে বলল, আমি কিছুতেই বাড়ি ছাড়বো না। তাছাড়া আমি ওই বাড়ির উইল করে দিয়েছি, আমার মৃত্যুর পর ওই বাড়ি আমি একজনের নামে লিখে দিয়েছি। বাড়িতে এসে পানুবাবু ফেলুকে বলল, এমএলএর সাথে লাগতে যাস না, তোর এখন বউ হয়েছে, কাল দিনে বাচ্চা কাচ্চা হবে, ওরা খুবই ডেঞ্জারাস লোক। চাপা ফেলুকে বলল, বাবা কিন্তু একদম ভুল বলছে না ফেলু। ওদিকে চাপা কাজ ছেড়ে দেওয়ায় ফেলুর সংসার চালাতে একটু সমস্যা হচ্ছে। চাপা কত শখ করে ওর শ্বশুরের জন্মদিন পালন করতে চেয়েছিল, কিন্তু টাকার জন্য ফেলু সেটা করতে পারলো না। রাত্রে চাপা ফেলুকে বলল, আমি খেতে পাই বা না পাই তাতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু আমাদের সন্তান হলে তার খাওয়া দাওয়া পড়াশোনা, তখন তো তোমার খরচ বাড়বে, সেটা নিয়েই চিন্তা। পরদিন চাপা আবার সেই সেলাই স্কুলে গেল। ফেলুকে বলল, দুজনে একসাথে কাজ করলে চাপটা অনেকটা কমবে। কিন্তু ফেলু হঠাৎ জেদ ধরে বসে ও চাপাকে কাজ করতে দেবে না, আর চাপারও জেদ যে চাকরিটা ও করবেই। এই কারণে দুজনের মধ্যে ঝামেলা লেগে গেল। ঠিক তখনই ওদের স্বামী স্ত্রীর এই পরিস্থিতি দেখে পান্নালাল বাবু হঠাৎ করে বুকে ব্যথা নিয়ে মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে যায়। তখন রাত্রেবেলা সারা পাড়া দৌড়ে ফেলু একটা গাড়ি বা কিছু টাকার জোগাড় করতে পারে না। চাপা ওদের কারখানা পাড়ার ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার দেখে বলল, চিন্তা করার কিছু নেই, খালি পেটে ছিল বলে গ্যাস ফর্ম করেছিল, ওনার প্রেসার খুব হাই, খুব যত্ন নিতে হবে, ওনাকে টেনশন দেওয়া চলবে না। ফেলু চাপার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইল, ক্ষমা চাইলো ওর ব্যবহারের জন্য, আর বুঝতে পারলো একটা ভালো কাজ জোগাড় করতে হবে। ও পেপারে দাগ দিয়ে এখানে ওখানে ফোন করে বাইরে একটা চাকরিও পেয়ে যায়। ওদিকে ফেলু চলে যাচ্ছে শুনে পাড়ার লোকেদের মাথায় বজ্রপাত হলো। ফেলু ছাড়া এই পাড়ার সব বৃদ্ধ বৃদ্ধারাই তো অসহায়, ওদের ছেলেমেয়েরা তো ওদের দেখে না, একমাত্র ফেলুই সম্বল। তাই যে কোনো ভাবে ওরা ফেলুর বাইরে যাওয়াটা আটকানোর ব্যবস্থা করে। পাড়ার লোকেরা ওর বাড়িতে এসে বলে, আমরা চাঁদা দিয়ে প্রতি মাসে তোমাদের সংসারের জন্য টাকা দেব। ফেলু বলল, আমরা কি ভিখারি? এসব কথা বলবেন না প্লিজ, এবার আমাকে আমার বাড়ির চিন্তা ভাবনা করতেই হবে। সেদিন রাতেই আমি বুঝে গিয়েছি পকেটে টাকা না থাকলে মানুষ কতটা অসহায়। কিন্তু মনে মনে ফেলুর ভীষণ কষ্ট হচ্ছে এই মানুষগুলোকে ছেড়ে যেতে। এবার যাবার দিন চলে এলো। বাক্স নিয়ে বেরোতেই যাবে, অমনি পাড়ার চাওয়ালা এসে খবর দিল মিহির চাচাকে এমএলএর লোকরা মারধর করে অজ্ঞান করে দিয়েছে। ব্যাস ফেলু ছেড়ে ছুড়ে আবার দৌড়লো মিহির চাচার বাড়ি। ওকে কোলে করে তুলে নিয়ে গিয়ে ভর্তি করলো হসপিটালে। এমএলএ ভাবলো যা মার মেরেছি বুড়ো বোধহয় আর বাঁচবে না, কিন্তু ওদের ভাবনাকে নস্যাৎ করে দিয়ে মিহির চাচার জ্ঞান ফিরে এলো। বাড়ি ফিরে এসে মিহির চাচা বলল, আমি ঠিক করেছি আমার বাড়িটা
বাড়িটা ফেলুর নামে লিখে দেব। ফেলু, দেখ না এখানে থেকেই আমার বাড়িটাকে কাজে লাগিয়ে যদি কিছু করতে পারিস। পাড়ার সবাই বলল তোমাকে আমরাও সাহায্য করব। বুদ্ধিমতী চাপা বলল, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। মিহির দাদুর বাড়িতে আমরা যদি একটা সমিতি খুলি, একটা ফান্ড তৈরি করি, সেই ফান্ডে প্রত্যেকের দেওয়া টাকা যদি জমাই, তাহলে অনেকগুলো কাজ করতে পারবো আমরা, যাতে পাড়ার বেকার ছেলে মেয়েদের একটু উন্নতি হয়। ফেলুকে যারা চাঁদা তুলে টাকা দিতে চাইছো, তারাই যদি এই ফান্ডে প্রতি মাসে টাকা জমা দেয়, তাহলে আমরা একটা নতুন কারখানা তৈরি করার চেষ্টা করব। সেই কারখানায় সেলাইয়ের কাজ হবে, হাতের কাজ হবে, মানে রোজগারটাও হবে। তাছাড়া পাড়ার ছোট ছোট কাজগুলো যদি আমরা সামান্য ফিজের বিনিময়ে করি, যেগুলো এতদিন ফেলু এমনি করে এসছে, তার পরিবর্তে যদি ওকে কিছু টাকা দেওয়া হয়, তাহলে আমাদের ঘরেও কিছু টাকা আসবে, মানে ফেলুর একটা মাইনে হবে। সবাই চাপার এই ভাবনায় হাততালি দেয়, তারা সবাই চাপার কথায় রাজি। বৃদ্ধরা বলল, আমাদের খাবার খরচা বাদে বাকি টাকাটা তুই তোর কাজে লাগা ফেলু, তুই যা পারিস এখানে থেকেই কর। এই বয়সে আমাদের আর সন্তান হারা করিস না, তুই আমাদের সব। তারপরে কথা মতো সবাই নেমে পড়লো কাজে। মিহির চাচার বাড়িকে পরিষ্কার করে সেখানে বেশ কয়েকটা সেলাই মেশিন আনা হলো। এখন নিজের বাড়ি ছাড়াও মিহির দাদুর বাড়ি হয়ে উঠেছে এবার আর ছেলে মেয়েদের একমাত্র ঠিকানা। তারপর থেকেই এই পাড়ার নাম হয়ে গেল ফেলু মিত্তির লেন। তো বন্ধুরা, এই সিরিজটিকে এখানেই শেষ করা হয়েছে। আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর হাইপ করে দেবেন এবং আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।